বিয়ের ১ মাসও হয়নি, আর তার মধ্যে এক ভোরবেলা শাশুড়ি আমার ঘরে ঢুকে ঘুম থেকে তুলে বলল সে নাকি আমার ওয়াশিং মেশিন বিক্রি করে দিয়েছে, কারণ ওই জিনিস নাকি বেশি বিদ্যুৎ খায়। তারপর একদম স্বাভাবিক গলায় বলল, এখন থেকে হাতে কাপড় ধোবা। আর আমার স্বামী, সে শুধু বলেছিল মায়ের কথা শোনো। ভোর ৫টা, ঘুমের ভেতর হঠাৎ অনুভব করলাম কেউ আমার পায়ে হাত দিচ্ছে। আধো ঘুমে চোখ খুলতে দেখি শাশুড়ি আমার মাথার কাছে দাঁড়িয়ে। ওঠো নীরা, ৫টা বাজে, অনেক কাপড় জমে আছে। আমি তখনও পুরোপুরি জেগে উঠতে পারিনি, শরীরটা ভীষণ ক্লান্ত। আগের দিন সারা দিন রান্নাবান্না, আত্মীয় আপ্যায়ন করতে করতে হাত পা যেন ভেঙে যাচ্ছিল। রাফির কয়েকজন আত্মীয় গ্রাম থেকে এসেছিল, নতুন বউ বলে সব দায়িত্ব আমার কাঁধে পড়েছিল। আমি চোখ না খুলেই আসতে বললাম, আচ্ছা আম্মু, একটু পর উঠি, ওয়াশিং মেশিনে দিয়ে দেব। কথাটা শেষ করতেই উনি আচমকা আমার গা থেকে চাদর টেনে সরিয়ে দিলেন। কিসের ওয়াশিং মেশিন? ওটা তো আমি বিক্রি করে দিয়েছি। আমি ধর্মর করে উঠে বসলাম। কি বিক্রি করে দিয়েছেন মানে? আমার গলা কেঁপে উঠেছিল। ওয়াশিং মেশিনটা আমার বাবাই কিনে দিয়েছিলেন। বিয়ের সময় কত খুঁজে, কত পছন্দ করে এনেছিলেন। বলেছিলেন মেয়েটা যেন কষ্ট না পায়। একটা ভালো ব্র্যান্ডের মেশিন ছিল, কাপড় ধোয়া শুকানো সব হতো। এখনও প্লাস্টিকের স্টিকারও পুরোপুরি খোলা হয়নি, আর সেটাই বিক্রি। আমি অবিশ্বাস নিয়ে তাকিয়ে রইলাম। শাশুড়ি ঠোঁট বাঁকিয়ে বললেন, তোমাদের এই জেনারেশন শুধু আরাম চেনে, আমাদের সময় এসব ছিল, হাতেই সব করছি, তবুও সংসার চালাইছি, ছেলে মানুষ করছি। আমি হতভম্ব হয়ে বললাম, কিন্তু আম্মু, ওটা তো একদম নতুন ছিল। উনি গর্বের মতো করে বললেন, নতুন আসছিল বলেই তো ভালো দাম পাইছি। পাশের বাসার এক লোক ৫,০০০ টাকায় নিয়ে গেছে। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ৫,০০০? আম্মু, ওই মেশিনের দাম ৪০,০০০ টাকা। উনি বিন্দুমাত্র বিচলিত হলেন না, বরং আরও শক্ত গলায় বললেন, এই জন্যই তো বলি তোমরা সংসার বোঝো না, টাকা জমাইতে জানো না। এত বিদ্যুৎ খায় একটা জিনিস, এখন থেকে হাতে কাপড় ধোবা, শরীরও ভালো থাকবে। আমার মাথার ভেতর তখন ঝাঁঝা করছিল। মানে, আমার জিনিস, আমার বাবার দেওয়া জিনিস, আমাকে না বলে বিক্রি করে দিয়েছে। আমি শেষ চেষ্টা করলাম, আম্মু প্লিজ ফিরিয়ে আনেন। আমি হাতে কাপড় ধুতে পারবো না, সারাদিন সংসারের কাজই তো করি। উনি আমার কথা শেষ হতেও দিলেন না। আমরা কি করি নাই? ভোর ৫টায় উঠতাম, রান্না করতাম, কাপড় ধুতাম। এখনকার মেয়েদের একটু কষ্ট হলেই সমস্যা। আমি চুপ করে গেলাম, কারণ বুঝে গিয়েছিলাম উনি আমাকে বুঝতে আসেননি, উনি আমাকে শিখাতে এসেছেন। এই বাড়িতে আমার আরামের কোনো অধিকার নেই। আমি তখন রাফির দিকে তাকালাম, মনে মনে আশা করছিলাম অন্তত সে একটা কথা বলবে, একটা হলেও। কারণ এ বাসায় শাশুড়িকে এনে রাখার সিদ্ধান্তটা ওরই ছিল। বিয়ের পর বলেছিল মা একা থাকে, আমাদের সাথেই থাকুক। আমি বিন্দুমাত্র আপত্তি করিনি। কিন্তু সেদিন রাফির চোখও পুরো খুলল না, শুধু বিরক্ত গলায় বলল, মা তো ভুল কিছু বলে নাই, এত আরামের দরকার কি? মায়ের কথা শোনো নীরা, এখন একটু শান্তিতে ঘুমাতে দাও। এক মুহূর্তে মনে হলো বুকের ভেতর কিছু একটা ভেঙে গেল। আমি অনেকক্ষণ ওর দিকে তাকিয়েছিলাম, তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বললাম, আচ্ছা। সেদিন আমি কোনো ঝগড়া করিনি, কোনো চিৎকার করিনি, কোনো কান্নাও করিনি। চুপচাপ উঠে কাপড় ধুয়েছিলাম। ঠান্ডা পানিতে হাত কুঁচকে যাচ্ছিল, আঙ্গুল ব্যথা করছিল, তবুও একটা শব্দও করিনি। তারপর রান্নাঘরে গিয়ে নাস্তা বানালাম, রাফিকে অফিসে পাঠালাম। সকালের দিকে শাশুড়িও তার বোনের বাসায় বেড়াতে চলে গেলেন। যাওয়ার আগে রাফিকে বলে গেলেন অফিস শেষে যেন তাকে নিয়ে আসে। ওরা দুজনেই ভেবেছিল আজকের পর থেকে আমি বদলে যাব, ওদের নিয়মে চলতে শিখে যাব। হয়তো ভেবেছিল নতুন বউকে শুরুতেই কন্ট্রোলে এনে ফেলেছে। আমি শুধু শান্ত ছিলাম, অস্বাভাবিক রকম শান্ত। দুপুরের দিকে যখন ওরা দুজন একসাথে বাসায় ফিরল, তখন দরজা খুলেই রাফির হাত থেকে মোবাইল পড়ে গেল, আর শাশুড়ি একদম চিৎকার করে উঠলেন, নীরা, তুই কি করছিস এসব? সেদিন প্রথমবার ওরা বুঝেছিল চুপ করে থাকা মানুষগুলো সবসময় দুর্বল হয় না। শাশুড়ি যেন জায়গাতেই জমে গেলেন, চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। নীরা, তুই পাগল হয়ে গেছিস নাকি? এগুলো কি করেছিস? আসবাবপত্র কোথায়? টিভি কোথায়? ফ্রিজ কোথায়? এই বাসার কি অবস্থা করেছিস? রাফিও ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়েছিল পাথরের মূর্তির মতো,
একবার খালি ঘরের দিকে তাকাচ্ছে, আরেকবার আমার দিকে। হাত থেকে মোবাইলটা পড়ে গিয়ে স্ক্রিন চুরমার হয়ে মেঝেতে পড়ে আছে, কিন্তু সেদিকে তাকানোর ফুসরত নেই তার। আমি তখন উল্টে রাখা একটা বড় প্লাস্টিকের গামলার উপর বসে আছি, হাতে এক কাপ চা। ধীরে ধীরে চুমুক দিচ্ছি, যেন কিছুই হয়নি। ওদের অবস্থা দেখে আমি শুধু মুচকি হেসে বললাম, এসেছো, ভালোই হয়েছে। খালি বাসাটা কেমন লাগছে? রাফির গলা শুকিয়ে গিয়েছিল। নীরা, এসব কি? সোফা কোথায়? টিভি কোথায়? কার্পেট কোথায়? ডাইনিং টেবিল কোথায়? শাশুড়ি তখন প্রায় কাঁদো কাঁদো গলায় বললেন, হায় আল্লাহ, আমার সর্বনাশ হয়ে গেল, বাসা লুট হয়ে গেছে। আমি ধীরে ধীরে কাপটা নামিয়ে রাখলাম। তারপর খুব শান্ত গলায় বললাম, লুট হয়নি আম্মু। তাহলে? বিক্রি করে দিয়েছি। কথাটা শুনে দুজনেই স্তব্ধ। কয়েক সেকেন্ড যেন কারো মুখ দিয়ে কোনো শব্দই বের হলো না। তারপর রাফি চিৎকার করে উঠল, তুমি কি বললে? আমি নির্বিকার মুখে বললাম, যেটা শুনেছ। তুমি বাসার জিনিস বিক্রি করেছ? জি। আমাকে না বলে? কেন? কাউকে না বলে জিনিস বিক্রি করা কি খুব অন্যায়? আমার কথার ভেতরের অর্থটা দুজনেই বুঝে ফেলল। শাশুড়ির মুখের রং বদলে গেল। রাফি হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আমি আবার বললাম, আজ ভোরে যখন আমার ওয়াশিং মেশিন বিক্রি করা হলো, তখন তো কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে হয়নি। তাই ভাবলাম, এ বাসায় বোধহয় যার ইচ্ছা সেই অন্যের জিনিস বিক্রি করতে পারে। তাই আমিও একটু শিখে নিলাম। রাফির রাগে কাঁপতে লাগলো। নীরা, এটা তুলনা করার বিষয় না। আমি হেসে ফেললাম। কেন? আমার বাবার দেওয়া 40,000 টাকার ওয়াশিং মেশিন 5,000 টাকা বিক্রি করা যায়, আর এই জিনিসগুলো বিক্রি করা যায় না? শাশুড়ি এবার সামনে এগিয়ে এলেন। তুই আমার সাথে বেয়াদবি করছিস? না আম্মু, আমি শুধু আপনার কাছ থেকে সংসার চালানো শিখছি। উনি থমকে গেলেন। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। আপনি তো বলেছিলেন আমরা কিছু বুঝি না, টাকা জমাতে জানি না, তাই না? কেউ কোনো উত্তর দিল না। আমি বললাম, তাই ভাবলাম, এত বড় টিভির কি দরকার? এত বড় সোফার কি দরকার? কার্পেট, শোকেস, ডাইনিং টেবিল, এসবও তো বিদ্যুৎ না হলেও জায়গা নষ্ট করে। সংসারে সাশ্রয় করতে হলে এসব কমাতে হবে। রাফির মুখ লাল হয়ে উঠেছে। তুমি সীমা ছাড়িয়ে গেছ। আমি শান্ত স্বরে বললাম, আজ সকালে আমিও ঠিক এই কথাটাই মনে মনে বলেছিলাম। কথাটা শুনে ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। রাফি এবার দাঁত চেপে বলল, জিনিসগুলো কোথায়? আমি সঙ্গে সঙ্গে উত্তর দিলাম না। কয়েক মুহূর্ত ওদের দিকে তাকিয়ে রইলাম। তারপর বললাম, চিন্তা করো না, সবকিছু নিরাপদ জায়গায় আছে। রাফি ভ্রু কুঁচকে তাকালো। মানে? মানে বিক্রি করিনি। দুজনেই একসাথে আমার দিকে তাকালো। আমি বললাম, আমার বাবার বাসায় পাঠিয়ে দিয়েছি। কি? হ্যাঁ, সকালে তোমরা বের হওয়ার পর ভ্যান ডেকে সব সরিয়ে দিয়েছি। শাশুড়ি যেন হাঁপ ছেড়ে বাঁচলেন, কিন্তু পরের মুহূর্তেই আমি বললাম, যে বাসায় আমার নিজের জিনিসের কোনো নিরাপত্তা নেই, সেখানে বাবার দেওয়া জিনিসপত্র রাখারও কোনো নিরাপত্তা নেই। রাফি এবার আর কিছু বলতে পারল না। আমি ধীরে ধীরে বললাম, আজ ওয়াশিং মেশিন গেছে, কাল হয়তো ফ্রিজ যাবে, পরশু হয়তো আলমারি। তারপর বলবেন এগুলো বিলাসিতা, তাই আগে থেকেই সরিয়ে রেখেছি। শাশুড়ি এবার ক্ষুব্ধ গলায় বললেন, এই বাসায় থাকতে হলে আমার নিয়মে চলতে হবে। আমি সরাসরি তার চোখের দিকে তাকালাম। এটা আপনার বাসা না আম্মু? কথাটা শুনে তিনি যেন থমকে গেলেন। আমি খুব সম্মান রেখেই বললাম, এটা আমার আর রাফির সংসার। এখানে কারো ব্যক্তিগত জিনিস কারো অনুমতি ছাড়া বিক্রি করার অধিকার নেই। রাফি চুপ, শাশুড়ি চুপ। প্রথমবারের মতো হয়তো ওরা বুঝতে শুরু করেছে আমি ঝগড়া করতে চাই না, কিন্তু অন্যায়ও মেনে নেব না। ড্রয়িং রুমের ভারী নীরবতার মধ্যে আমি শুধু একটা কথাই বললাম, আজ সকালে আমি তোমাদের কথা শুনেছিলাম, এখন তোমরা আমার একটা কথা শোনো। আমার ওয়াশিং মেশিন আগামীকাল এই বাসায় ফিরে আসবে, আর কখনো আমার কোনো জিনিসে অনুমতি ছাড়া হাত দেওয়া হবে না। তারপর আমরা সবাই স্বাভাবিকভাবে থাকব। কথাটা বলেই আমি আবার গামলার উপর গিয়ে বসলাম। চায়ের কাপটা হাতে নিলাম, আর রাফি আর তার মায়ের মুখের দিকে তাকিয়ে বুঝলাম শাশুড়ির রান্নাঘরের দিকে দৌড়ে গেলেন। কয়েক সেকেন্ড পরে পুরো বাসা কাঁপিয়ে তার চিৎকার ভেসে এলো, হায় আল্লাহ, সর্বনাশ হয়ে গেছে। রাফি, রান্নাঘর খালি, ফ্রিজ নাই, চুলা নাই, মাইক্রোওভেন নাই, কিছুই নাই।
তার চিৎকার শুনে রাফিও দৌড়ে গেল। আমি তখনও শান্তভাবে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর দুজনেই রান্নাঘর থেকে বেরিয়ে গেল। শাশুড়ির মুখ রাগে, অপমানে আর আতঙ্কে লাল হয়ে আছে। তিনি আমার সামনে এসে প্রায় চেঁচিয়ে উঠলেন, নীরা, এগুলো কোথায়? সব কোথায় গেল? আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। শাড়ির আঁচলটা ঠিক করে শান্ত গলায় বললাম, কি হয়েছে আম্মু? এত ভয় পাচ্ছেন কেন? ভয় পাবো না, বাসার সব জিনিস উধাও। আমি ভান করা বিস্ময়ে বললাম, ও আচ্ছা, এগুলোর কথা বলছেন? রাফি দাঁত চেপে বলল, হ্যাঁ, ওইগুলার কথা বলছি। কোথায়? আমি একদম নির্লিপ্ত স্বরে বললাম, বিক্রি করে দিয়েছি। শাশুড়ি যেন বসেই পড়বেন। কি বললি? বিক্রি করেছি। সব? হুম, প্রায় সব। রাফি আমার হাত চেপে ধরল। তুমি কি পাগল হয়ে গেছো? আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, পাগল কেন হব? এই জিনিসগুলোর দাম জানো? আমি মুচকি হেসে বললাম, দাম তো অবশ্যই জানি, কিন্তু দাম দিয়ে সব বিচার করলে হবে? রাফির চোখে তখন রাগের আগুন। আমি আবার বললাম, অপচয় কমাতে হবে না? সংসারে সাশ্রয় করতে হবে না? শাশুড়ি হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি ধীরে ধীরে বলতে লাগলাম, সোফা, টিভি, কার্পেট, ডাইনিং টেবিল, ফ্রিজ, চুলা, ডিশওয়াশার, এসব তো অনেক বিলাসিতা। আপনি তো বলেছিলেন আমাদের প্রজন্ম আরামে থাকতে শিখেছে, তাই ভাবলাম আপনার কাছ থেকে একটু শিক্ষা নিই। রাফির আগে চিৎকার করে উঠল, এসব শিক্ষা না, পাগলামি। আমি এবার তার চোখে চোখ রেখে বললাম, তাহলে আমার ওয়াশিং মেশিন বিক্রি করাটা কি ছিল? কথাটা শুনেও থেমে গেল। আমি থামলাম না। 40,000 টাকার জিনিস 5,000 টাকায় বিক্রি করা যখন বুদ্ধিমানের কাজ হয়, তখন বাকিগুলো বিক্রি করা কেন ভুল হবে? শাশুড়ি এবার কাঁদো কাঁদো গলায় বললেন, এইসব জিনিস ছাড়া মানুষ থাকে নাকি? আমি মৃদু হেসে বললাম, কেন থাকবে না? আপনি তো বলেছিলেন আপনাদের সময় এইসব ছিল না। তবু তো সংসার চলেছে, মানুষ বড় হয়েছে, জীবন থেমে থাকেনি। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। কেউ কোনো কথা বলতে পারছিল না। আমি আবার বললাম, আজ থেকে আমরা সবাই সহজ জীবনযাপন করব। রান্না হবে বারান্দায় মাটির চুলায়। ঠান্ডা পানি লাগলে কলসিতে পানি রাখব। মেঝেতে বসে খাবো, আরামায়েশ কমিয়ে ফেলব। শাশুড়ি এবার সত্যি মেঝেতে বসে পড়লেন। মুখে শুধু একটাই কথা, হাই আল্লাহ, এ কি সর্বনাশ! রাফি দুহাতে মাথা চেপে ধরে দাঁড়িয়ে রইল। সেদিন পুরো দিনটা বাসার পরিবেশ অদ্ভুত নীরবতায় কেটেছিল। বিকেলের দিকে রাফি বাইরে থেকে খাবার কিনে আনলো। ফ্রিজ না থাকায় বেঁচে যাওয়া খাবারও রাখা গেল না। রাত নামার পর সমস্যাটা আরও স্পষ্ট হয়ে উঠল। ড্রয়িং রুম ফাঁকা, বসার জায়গা নেই। শাশুড়ি কিছুক্ষণ মেঝেতে বসে থেকে হাঁটুতে হাত বুলাতে লাগলেন। তার মুখে ব্যথার ছাপ স্পষ্ট। আমি কোনো কথা বলিনি, শুধু দেখছিলাম। পরদিন সকাল, আমি যথারীতি ঘুম থেকে উঠলাম, কিন্তু আজ আমার মুখে ক্লান্তি ছিল না, বরং অদ্ভুত এক শান্তি ছিল। ঘড়িতে তখন সকাল 6টা। আমি ঝাড়ু হাতে ড্রয়িং রুমে ঢুকলাম। রাফি ঘুম থেকে উঠে এলো এলোমেলো চেহারা নিয়ে। চোখ মুখ দেখে মনে হচ্ছে ঠিকমতো ঘুমই হয়নি। শাশুড়িও দেয়ালে হেলান দিয়ে বসে আছেন, মুখটা কেমন মলিন। আমি হেসে বললাম, সুপ্রভাত। কেউ উত্তর দিল না। আমি আবার বললাম, রাফি, বাজারে গেলে কিছু শুকনো কাঠ নিয়ে এসো, বারান্দায় রান্না করব। রাফি হতাশ চোখে আমার দিকে তাকালো। নীরা, প্লিজ, আর না। কি হলো? আমার মনে হচ্ছে আমি বহু বছর পেছনে চলে গেছি। আমি অবাক হওয়ার ভান করলাম, কেন? এটাই তো প্রকৃত জীবন। আম্মু তো বলেছেন আগে সবাই এমনই থাকতো। রাফি কিছু বলতে গিয়ে থেমে গেল। আমি আবার বললাম, আর হ্যাঁ, বাসনগুলো হাতে ধুয়ে নিও, রান্নাঘরে সিঙ্কও তো নেই। শাশুড়ি এবার কষ্ট ভরা গলায় বলে উঠলেন, মা, আর না, আমার কোমর ভেঙে যাচ্ছে। আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম। অনেকক্ষণ তাকিয়ে রইলাম। তারপর মুখের হাসিটা সরিয়ে শান্ত কিন্তু দৃঢ় গলায় বললাম, এ বাসায় একটা জিনিসও ফিরবে না, না সোফা, না ফ্রিজ, না টিভি, কিছুই না। রাফিয়ার তার মা দুজনেই স্থির হয়ে গেল। আমি স্পষ্ট গলায় বললাম, যেদিন আমার ওয়াশিং মেশিনটা ফিরে আসবে, যেদিন তোমরা স্বীকার করবে যে অন্যের জিনিসে অনুমতি ছাড়া হাত দেওয়া ভুল, আর যেদিন আমার সম্মানকে গুরুত্ব দেবে, সেদিন এ বাসায় আগের মতো হয়ে যাবে। আমার কথা শেষ হতেই পুরো ঘরে ভারী নীরবতা নেমে এলো। কারণ প্রথমবারের মতো ওরা বুঝতে শুরু করেছে, কিছু শিক্ষা কথাই হয় না, কিছু শিক্ষা মানুষকে নিজের জীবনে অনুভব করে শিখতে হয়। আমি দৃঢ় গলায় বললাম, এ বাসায় একটা জিনিসও ফিরবে না,
যতক্ষণ না আমার ওয়াশিং মেশিনটা নিজের জায়গায় ফিরে আসে। আর তোমরা বুঝতে না পারো যে একটা সংসারের জিনিসপত্র, একটা মানুষের সম্মান, এসব নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নেওয়া যায় না। তারপর রাফির দিকে তাকিয়ে বললাম, আর তুমি যেদিন বলেছিলে মায়ের কথা শোনো, আমাকে ঘুমাতে দাও, সেদিন একবারও ভাবনি আমার কেমন লাগছে। আজ দেখলে তো নিজের ঘরটা একদিনের জন্য ফাঁকা হয়ে গেলে কেমন লাগে। আমি কথাগুলো বলেই টেবিলের ওপর রাখা টাকাগুলো ছুঁড়ে দিলাম। এই নাও তোমাদের সেই সাশ্রয়ী টাকা, এসব নিয়েই থাকো। কথা শেষ করে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। বাইরে তখন তুমুল ঝড়। রাফি গলা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। জীবনের সম্ভবত প্রথমবার সে তার মায়ের সঙ্গে এত জোরে কথা বলছে। এখন ভালো লাগছে তোমার? 1 মাসও হয়নি বিয়ে হয়েছে, এর মধ্যেই সংসারে এই অবস্থা। 40,000 টাকার জিনিস 5,000 টাকায় বিক্রি করার আগে একবারও ভাবনি? শাশুড়ির কাঁদো কাঁদো গলা ভেসে এলো। আমি তো ভালো চেয়েছিলাম বাবা, এই ভালো চাওয়ার জন্যই আজ এই অবস্থা। রাফির কণ্ঠে হতাশা, রাগ আর আফসোস মিশেছিল। যেভাবেই হোক মেশিনটা ফিরিয়ে আনতে হবে। কিছুক্ষণ পর দরজা বন্ধ হওয়ার শব্দ পেলাম। সম্ভবত দুজনেই বেরিয়ে গেছে। বিকেলের দিকে শুনলাম তারা সেই লোকের বাসায় গেছে যে ওয়াশিং মেশিনটা কিনেছিল। লোকটা প্রথমে ফেরত দিতে রাজি হয়নি, কারণ এত কম দামে এমন একটা মেশিন পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার ছিল। শেষ পর্যন্ত রাফিকে অতিরিক্ত টাকা দিতে হয়েছে। অনেক তর্ক বিতর্কের পর মেশিনটা ফেরত আনার ব্যবস্থা হয়। সন্ধ্যার দিকে দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আমি ধীরে ধীরে ঘর থেকে বের হলাম। বেরিয়ে যা দেখলাম তাতে আমার ঠোঁটের কোণে অজান্তেই একটা হাসি ফুটে উঠল। একজন পরিচিত লোক ড্রয়িং রুমের আসবাবপত্র গুছিয়ে রাখছে। সোফা, টিভি, টেবিল সব আবার আগের জায়গায় ফিরছে। রাফি চুপচাপ দাঁড়িয়ে আছে। তার পাশে আমার ওয়াশিং মেশিন, এখনো গায়ে নতুন স্টিকার লেগে আছে। আর শাশুড়ি, তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। মুখে আগের সেই কঠোর ভাব নেই, বরং এক ধরনের অস্বস্তি আর লজ্জা স্পষ্ট। আমি কিছু বললাম না। রাফি এগিয়ে এলো। আমার সামনে এসে ধীরে ধীরে বলল, নীলা, আমি সত্যি দুঃখিত। তোমার পাশে দাঁড়ানো উচিত ছিল। আমি ভুল করেছি। তোমার জিনিস, তোমার সম্মান, সবকিছুর গুরুত্ব দেওয়া উচিত ছিল। আমি সেটা করিনি। তার গলায় অনুতাপ ছিল, সত্যিকারের অনুতাপ। আমি চুপ করে শুনছিলাম। এরপর শাশুড়ি এগিয়ে এলেন। চোখ দুটো লাল হয়ে আছে, সম্ভবত অনেক কেঁদেছেন। তিনি নিচু গলায় বললেন, মা, আমাকে মাফ করে দিস। আমি ভাবিনি ব্যাপারটা এত দূর যাবে। তোকে কষ্ট দিতে চাইনি। আর কখনো তোর কোনো ব্যাপারে অনুমতি ছাড়া সিদ্ধান্ত নেব না। আমি অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। তারপর ধীরে ধীরে বললাম, মানুষ ভুল করতেই পারে আম্মু, কিন্তু ভুল বুঝতে পারাটাই সবচেয়ে বড় কথা। তিনি মাথা নিচু করে রইলেন। ঘরের পরিবেশটা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল। সবকিছু আবার আগের জায়গায় ফিরতে লাগলো। রাতের মধ্যে পুরো বাসা আগের মতো গুছিয়ে গেল। সেদিনের পর অনেক কিছু বদলে গিয়েছিল। শাশুড়ি আর কখনো আমার জিনিসপত্র নিয়ে মন্তব্য করতেন না। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে জিজ্ঞেস করতেন। আমার ঘরে ঢোকার আগে দরজায় নক করতেন। আর রাফি, সে বুঝেছিল সংসার মানে শুধু মা বাবার কথা শুনে চলা নয়, সংসার মানে নিজের সঙ্গীর সম্মান রক্ষা করাও। ধীরে ধীরে আমাদের সম্পর্কটাও আগের চেয়ে সুন্দর হয়ে উঠেছিল। আর আমার ওয়াশিং মেশিন, সেটা আগের জায়গাতেই রইল। প্রতিবার মেশিনটা চালু হলে শাশুড়ি শুধু একবার তাকিয়ে মৃদু হেসে বলতেন, আচ্ছা, মানতেই হবে, জিনিসটা আসলেই বেশ কাজের। আমি তখনও হেসে ফেলতাম, কারণ সেই ঘটনার পর আমরা সবাই একটা জিনিস শিখেছিলাম, সম্মান জোর করে আদায় করা যায় না, কিন্তু কেউ সেটা কেড়ে নিতে এলে নিজের অবস্থান জানাতে হয়। সমাপ্ত।